স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা তো জানেনই দিনের সব উল্লেখযোগ্য খবর নিয়ে আমরা হাজির হই এই অনুষ্ঠানে। একই সাথে আগামীকাল সকালে আপনারা যে পত্রিকাগুলো পাবেন, যে পত্রিকাই নেন না কেন, সেই পত্রিকাগুলোর অনেকগুলোই আমাদের হাতের মধ্যে এসছে এবং আরো কিছু আসবে। সেগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং সেগুলো নিয়ে আলোচনাও হবে। সবার আগে চলুন দেখে নিই ৭১ জার্নালে আজকে কি শিরোনাম রয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন, একই পরিবারের ৪ সদস্য সহ দগ্ধ ৭ জন। জ্বালাও পোড়াও বন্ধ না করলে খালেদা জিয়ার কার্যালয়ের পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি। নাশকতায় নিহতের জানাজায় হাজারো মানুষ, শান্তি সমাবেশে সহিংসতা রুখে দেওয়ার আহ্বান। অবরোধ হরতাল নিয়ে শঙ্কায় দেশের ১৪ লাখ শিক্ষার্থী, উদ্বেগে শিক্ষক ও অভিভাবকরা। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনাটি শুরু করতে চাই, তবে আমাদের সহকর্মী আখতারুজ্জামান টিটন খুব শিগগিরই হয়তো আমরা তাকে পাবো। তিনি বার্ন ইউনিটে আছেন ঢাকা মেডিকেল, আমরা সেটি যাব। মোস্তফা ফিরোজ, এই যে চলমান রাজনৈতিক পরিস্থিতি অনেক দিন কিন্তু একটানা গড়ালো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে নতুন যেটি সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার মাত্র দুদিন পরে সেই পরীক্ষা শুরু হবে। তো এই পরিস্থিতিতে তো এই অবস্থা খুব বেশি আরো বেশি জটিল হয়ে গেল, যদিও শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে আমরা দেখলাম হরতাল আরো দেওয়া হলো। কি বলবেন না, সেটা তো আবার আরো জটিল অবস্থা তৈরি হলো। আমরা একটু আশাবাদী হয়েছিলাম আগের দিন বিএনপির স্থায়ী কমিটির ৭ জন সদস্য যখন নাকি দেখা করেছিলেন এবং বাইরে বের হয়ে এসে নজরুল ইসলাম খান যখন বললেন যে এটি লিয়াজো কমিটি, ২০ দলের লিয়াজো কমিটি বসে সিদ্ধান্ত নেবে, তখনই কিন্তু আশঙ্কা করা হয়েছিল সম্ভবত তারা হরতাল বা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে না। কেননা ধরেন এত এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০ দলের লিয়াজো কমিটির উপরে নির্ভর করে বিএনপি চলে না। বিএনপি তার মতন করে চলে, তার প্রেক্ষিতে ২০ দল সংযুক্ত হয়, সেইভাবেই হয়। তো তখন তারপরেও একটু মনে হচ্ছিল যে শিক্ষার্থীদের বিষয় তো কি জানি, হয়তো তারা আরো একটু আলাপ আলোচনা করে হয়তো শনিবার অর্থাৎ কালকে হয়তো আমরা পূর্ণাঙ্গ একটা সুসংবাদই পাবো, কিন্তু সেটা দেখলাম না। তো সেটি নিয়ে আমি যে খুব অবাক হয়েছি বা হতাশ হয়েছি তা না, বরং যেটা হলো একটা সরকারের দিকে আবার একটা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। আসলে এখন অবস্থাটা হচ্ছে এমন যে পাল্টা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কেন যেন আরো বড় ধরনের সংঘাত হচ্ছে না, আরো কেন এটার একটা চূড়ান্ত দিকে যাচ্ছে না, সেই জন্য মনে হচ্ছে যেন উভয় পক্ষই মরিয়া হয়ে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ কোনো আর বিবেচনা নেই, কিসের বার্ন ইউনিট, কিসের পরীক্ষা, কিসের মানুষের জনজীবন, কিসের বিশ্ব ইজতেমা, কিসের যায় আসে হচ্ছে সংঘাতটা কেন হচ্ছে না, আরো রক্তপাত হচ্ছে না কেন। আর আসলে মানুষের জন্য কেমন দুই সরকার বা বিরোধী কোনো পক্ষে মানুষ যেন নিস্তেজ হয়ে পড়ছে। এরা যত নিস্তেজ হয়ে পড়ছে, দুই পক্ষের আস্ফালন, দুই পক্ষের মধ্যে আরো যুদ্ধাংদেহী মনোভাবটা আরো তীব্র হচ্ছে। এক অদ্ভুত ব্যাপার, কোনো কিছুর সাথেই কিন্তু মানুষ নাই। এই যে জ্বালাও পোড়া হচ্ছে, যার যে ভুগছে সেই ভুগছে, কিন্তু কোনোটাকে কেন্দ্র করেই হয় সরকারের পক্ষে অথবা বিপক্ষে অথবা বিরোধী পক্ষের দিকে অথবা তার উল্টা দিকে, কোনো দিকেই কিন্তু মানুষ নাই। মানুষ না থাকা সত্ত্বেও এই যে অবিরাম একটা লড়াইয়ের মধ্য দিয়ে আসলে শেষ পর্যন্ত যে কোন দিকে যাবে সেই আশঙ্কায় আসলে আমরা আপনি প্রথমে যদিও বলছিলেন আপনি হতাশ হননি, সেই শব্দটা সম্ভবত আপনি নেতিবাচক অর্থে বলছিলেন যে এইটাই আপনি ভাবছেন কোনো ভালো দিক নির্দেশনা পাবো সরকার বা বিরোধী দলের কাছে, সেই প্রত্যাশাটা এখন করি না এবং সেটাই বারবার প্রমাণ হচ্ছে। শাবান মাহমুদ, আপনার কাছে আসবো। আমরা একটু আখতারুজ্জামান টিটনের কাছে যাই, তিনি বার্ন ইউনিটে রয়েছেন। টিটন, আপনি এর আগে সংবাদ সংযোগে বলছিলেন ৭ জন দগ্ধ হয়েছেন খিলগাঁওয়ের সেই ঘটনাটিতে, একই সাথে মিরপুরের ককটেল বিস্ফোরণেও কয়েকজন আহত হয়েছে, এরকম খবর আপনি আমাদেরকে দিচ্ছিলেন। এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কেমন, চিকিৎসকরা কি বলছেন?
শামীম, আপনি জানেন যে রাত 9টার দিকে খিলগাঁওয়ের যে পুরাতন পুলিশ ফাঁড়ি রয়েছে বিশ্ব রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং যে বাসটিতে তুরাগ পরিবহনের যে বাসটি সেটি যাত্রাবাড়ি থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল এবং বাসটিতে প্রায় 25 জনের মতো যাত্রী ছিল এবং তাদের মধ্যে 7 জন দগ্ধ হয় এবং এই 7 জনের মধ্যে জামাল উদ্দিন নামে একজন পুলিশের সাবেক একজন সদস্য রয়েছেন, তার পরিবারের তিনি সহ 4 জন দগ্ধ হয়েছেন এবং তার স্ত্রী খাদিজা খাতুন রয়েছেন, দীপা রয়েছে, দীপার মেয়ে আয়শা যার বয়স 7 মাস এবং এই তিনজন কিন্তু জামাল উদ্দিন বাদে এই 3 জন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে তারা বাড়িতেই রয়েছেন, কিন্তু জামাল উদ্দিনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। 25% পুড়ে গিয়েছেন। আমরা কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে আসলে 25% পুড়লেও তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং তিনি আশঙ্কা মুক্ত নন এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। আর যারা রয়েছেন জীবন রয়েছেন এবং রাজু আহমেদ রয়েছেন, রাজুর অবস্থাও কিন্তু 15%, তারও কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছেন এবং বেলায়েত রয়েছেন যার 12% পুড়ে গিয়েছেন এবং তার পায়ের গোড়ালি পর্যন্ত পুড়েছে হাঁটু থেকে এবং এই কয়েকজনই রয়েছে মিরপুরের যে ঘটনাটি সেখানে কিন্তু 2 জন তারা আহত হয়েছেন, বেশ মারাত্মকভাবে আহত হয়েছেন। মনির হোসেন নামের একজন আহত হয়েছেন ককটেল বিস্ফোরণে, তার শরীরের বাম পাশে পিঠের দিকে ককটেলের যে স্প্রিন্টার বিদ্ধ হয়েছেন এবং তিনি ভর্তি রয়েছেন, তিনি আশঙ্কাজনক অবস্থায় এমনটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এবং তার সহকর্মী জীবন রয়েছেন, তার কানে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে তথ্য জানলাম। শাবান মাহমুদ, শুনলেন আরো একটি ঘটনা, 2টি ঘটনা বললেন। না, এটি প্রায় প্রতিদিনের ঘটনা। 5 তারিখ থেকে বিএনপি জামাত তারা লাগাতার অবরোধ হরতাল মাঝে মধ্যে দিচ্ছে এই কর্মসূচি ঘোষণার পর থেকে, এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অনড় অবস্থান, এই অবরোধ হরতালের প্রশ্নে তার অনড় মনোভাব ব্যক্ত করার পর থেকে এটি আরও জটিল পর্যায়ে এবং আরও তীব্রতর হচ্ছে প্রতিদিনের ব্যবধানে, প্রতি মুহূর্তের ব্যবধানে। এখন আমাদের বিশ্লেষণ জার্নালিস্ট হিসেবে যে তারা দাবি করছে 5 জানুয়ারি নির্বাচনটি অবৈধ ছিল, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারেনি। অনেক রাজনৈতিক দল, বিএনপির জোটভুক্ত 20 দল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাতে ইসলাম, অন্ততপক্ষে আনু ইশের তাদের জনসমর্থন বা তাদের বিগত সংসদ নির্বাচনগুলোতে তাদের প্রতিনিধিত্বশীল সাংসদ এবং ভোটের হিসাবে। তো এই দুইটিকেও যদি ধরি, এই দুইটি মেজর দলকে বাদ দিয়ে নির্বাচনকে তারা বলছে প্রহসনের নির্বাচন বা একতরফা নির্বাচন। কিন্তু আমরা বেগম জিয়ার এই যুক্তিকে পুরোপুরি সমর্থন করতে পারি না, এই জন্য যে তাহলে তিনি সেই 5 জানুয়ারি নির্বাচনের পরে কেন নিশ্চুপ ছিলেন প্রায় 1 বছর, এবং এই সরকারের সমস্ত আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি কিন্তু রাজনৈতিক কর্মসূচিও পালন করেছেন। ঢাকার বাইরে প্রায় 9টি বিভাগীয় সমাবেশ, জেলা পর্যায়ে সমাবেশ করেছেন। সেখানে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত তাদের কাছ থেকে সভা সমাবেশের পারমিশন নিয়েছেন। অর্থাৎ 1 বছর তিনি মেনে নিলেন, কিন্তু হঠাৎ করে তিনি আবার মানছেন না। এতে আমাদের সন্দেহ হয় যে এই আন্দোলন সংগ্রাম এখানে একটি ইল মোটিভ থাকতে পারে। এখানে 5 জানুয়ারি নির্বাচন বৈধ কি অবৈধ তার চেয়ে বড় কথা, এই নির্বাচিত সরকার বৈধ কি অবৈধ তার থেকে বড় কথা বেগম জিয়ার এই আন্দোলন এবং সহিংসতার পেছনে, তার সহিংসতা বলতে বোঝাচ্ছি তার নির্দেশিত কর্মসূচি পালন করতে গিয়ে সারা দেশে যে সহিংসতা হচ্ছে, প্রায় 35 জনের উপরে অলরেডি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, প্রায় প্রতিদিনই 2000 কোটি টাকার ক্ষতি সাধন হচ্ছে, বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রায় কলাপস হওয়ার পথে। গার্মেন্ট শিল্প দেখেন, পোল্ট্রি শিল্প দেখেন, বিনিয়োগ ব্যবস্থা দেখেন, ইভেন সর্বশেষ শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাও আজ হুমকির মধ্যে পড়েছে তাদের এই অবরোধ হরতাল কর্মসূচির নামে। এবং আমরা অতীতে এ ধরনের একটি আপনি কি তাহলে কি বলতে চাচ্ছেন যে একটি অন্য রকমের, আমি বলতে চাচ্ছি আমার মনে হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে সেই আশঙ্কা আরো তীব্রতর হয়েছে এবং সেই আশঙ্কা আরো ঘনীভূত হয়েছে যখন দেখলাম যে সন্তান হারার শোকে পাথর, নির্বাক নিশ্চুপ মা সেই সন্তান হারানোর পরেও যখন এই কর্মসূচিটি অন্ততপক্ষে মানবিক দিক বিবেচনায়ও যখন উড্র করেননি, এবং বর্তমান প্রধানমন্ত্রী যখন একজন
মানে সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন আরেকজন মা হিসেবে, নট অ্যাজ এ এক্সিস্টিং প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, উনি মা হিসেবে সান্ত্বনা দিতে গিয়েছেন, সেখানেও তিনি দেখা করেননি, বলেছেন ইনজেকশন দিয়ে তাকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। এখন আপনি যেটি বলছেন আপনি একটু ভিন্ন কিছু, আমি একটি ভিন্ন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হচ্ছে যে তারা কোনোভাবেই চাচ্ছে না যে একটি সমঝোতা হোক, শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক। কেন চাবেন না, মানে আমি বুঝতে চাচ্ছি বিষয়টা আসলে। আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই গভর্নমেন্ট আর কন্টিনিউ করুক। তাই এই সরকারকে যদি নামাতে হয়, যে গণ আন্দোলন গণজাগরণ তৈরি করা দরকার, সেটি বিএনপি জামাতের নির্দেশে পালিত হচ্ছে না। আপনি লক্ষ্য করবেন যে প্রায় 1 মাসের আন্দোলন, কোথাও জনসম্পৃক্ত আন্দোলন কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা গুপ্তচর হামলা, বোমা হামলা, পেট্রোল হামলা, এগুলো আমরা দেখি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন দেশে, এবং সেগুলো আলটিমেটলি ডেট হয়ে যায়, সেগুলোর কিন্তু কখনো সফলতার মুখ দেখেন। আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী হামলা হয়েছে, কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত হয়েছে। আফগানিস্তানে তালেবানদের আপনি দেখেন, সেখানে তালেবানরা কিন্তু আড়াল করেছে নিজেদের। এভাবে আপনি পাকিস্তানে দেখেন যে আস্ফালন চলছে, সেখানেও যদিও তাদের আস্ফালন লক্ষ্য করছি, কিন্তু আলটিমেটলি গণতন্ত্রই জয়ী হচ্ছে। তো বাংলাদেশে এই 5 জানুয়ারি নির্বাচন নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন উঠতে পারে, এবং এই নির্বাচন নৈতিকভাবে আমি মনে করি সরকারও স্বস্তিতে নেই। একেবারে যে ত্রুটিমুক্ত নির্বাচন হয়েছে সেটি আমরা দাবি করতে পারি না, তারপরেও এটি একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে এভাবে গুপ্ত হামলা, পেট্রোল বোমা, বোমাবাজি করে এই সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আর সম্ভব নয় বলে অদৃশ্য শক্তির ইশারায় হয়তো তৃতীয় কোনো শক্তিকে ইনভাইট করার জন্য বিএনপি জামাত আন্দোলন অবরোধের নামে এই সহিংসতাকে, মোস্তফা ফিরোজকে বলবেন তৃতীয় কোনো পক্ষকে আমন্ত্রণ জানানো হবে কি হবে না সেটি বলছিলেন শাবান। না, আমি এত দূর যেতে চাই না। আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিছু বিশ্লেষণ বলতে পারি। এটা এখন কোনো পক্ষে বা কারোর বিপক্ষে সমীকরণ টানা ঠিক হবে না। যেটি হচ্ছে যে 1 বছর হঠাৎ করে না, এটা তো 1 বছর ধরে বেগম জিয়া বারবার 2টি কাজ করেছেন। সেটি হচ্ছে যে সরকারের কাছে বারবার বলছেন যে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের জন্য সংলাপের জন্য দাবি করেছেন। ওই মানে এই যে 11টি বড় বড় জনসভা করতো, সেটা নিচ্ছকটা কিন্তু পুনর্মিলনী বা একটা উৎসবের জন্য তিনি করেন। ওখানে একটা স্পেসিফিক তার বক্তব্য ছিল সরকারের দুর্নীতি এবং 5 জানুয়ারি নির্বাচন, এবং এই নির্বাচন প্রেক্ষিতে উনি যে আরেকটি নির্বাচন চান এবং সংলাপ চান, এই কথাগুলি কিন্তু বারে 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 বলেছেন। এবং সর্বশেষ 31 তারিখে 7 দফা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন। হ্যাঁ, তারপরও একটা হঠাৎ করে পরিস্থিতি মনে হচ্ছে কেন, মানে 5 তারিখের জনসভা করতে চাওয়াকে কেন্দ্র করে তার আগের দিন হঠাৎ করে যে একটা অবরুদ্ধ পরিবেশ সরকারের পক্ষ থেকে করা হলো, তার প্রেক্ষিতে হঠাৎ করে এই কর্মসূচিটা আকস্মিক, এই ধরনের কঠোর কর্মসূচিটা। কিন্তু 1 বছর ধরে কিন্তু এটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, আবার সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটা তো প্রশ্নই ওঠে না, 2019 সালের নির্বাচন হবে, কিসের সংলাপ, কার সাথে সংলাপ, হত্যাকারীদের সাথে, যারা মানুষ হত্যা করে তাদের সাথে সংলাপ করা যায় না, এই কথাগুলি বলছিল। অর্থাৎ 1 বছর ধরে কিন্তু এক পক্ষ আর এক পক্ষর বিরুদ্ধে কথার কিন্তু একটা মানে পাল্টাপাল্টি আমরা চলেছে, সেটি আমরা দেখেছি। তো সুতরাং এখানে শুধু বলা যাবে না যে এখানে শুধু সব দায় বিরোধী দলের, সরকারের কোনো দায় তা না, সরকারেরও দায় আছে। আপনি যদি ত্রুটিমুক্ত নির্বাচনই আপনি স্বীকার করেন এবং বলেছেন যে নিয়ম রক্ষার নির্বাচন, অর্থাৎ ওই নির্বাচনটা মনোপুত হয়নি আপনার, তাহলে মনোপুত যাতে হয় সেই ধরনের একটা নির্বাচন 2019 কেন, আপনি 2040 সালেই দেন না কেন, তার জন্য কি আলাপ আলোচনা করতে হবে না? শুধু আমরা বলি যে সব সময় ক্ষমতা পরিবর্তনের জন্য নির্বাচন না, নির্বাচনটা ক্ষমতা পরিবর্তনের জন্য যে নির্বাচনগুলো বিগত সময় হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সরকার এবং বিরোধী দল কখনোই স্বস্তিতে ছিল না, সবার অংশগ্রহণের ফলেও। সুতরাং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা সহ তার জন্য যে একটা লম্বা আলোচনা, সেই লম্বা আলোচনার কি একবারও কি আপনারা কি উদ্যোগ নিয়েছেন সরকারের পক্ষ থেকে? কখনো কি বলেছে যে না আমরা 1 বছর বা 2 বছর পর থেকে আমরা সংলাপটা করব এবং সংলাপটা হবে বৃহত্তর পরিসরে? এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্টই কোনো রকম আশার
যদি বাণী না শোনান, তাহলে এত বড় একটা দল, বিএনপির মধ্যে একটি দল, যে অনেকে বলে যে নির্বাচন হলে ক্ষমতা আসতে পারতো, সে চুপচাপই থাকবে বছরকে বছর। আর চুপচাপ থাকলে আপনি বলবেন যে তাদের আন্দোলনের কোনো ক্ষমতা নেই, তাদের মেরুদণ্ড নেই। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা একটু বিরতির পরে এসে করব, যে আসলে আন্দোলনের যে বিষয়টি, সেই এই বিষয়ে আপনার কাছেও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। ফিরে এসে আন্দোলন এবং আন্দোলনের পরিস্থিতি এবং সহিংসতা, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন, একই পরিবারের 4 সদস্য সহ দগ্ধ 7 জন। জ্বালাও পোড়াও বন্ধ না করলে খালেদা জিয়ার কার্যালয়ের পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি। নাশকতায় নিহতের জানাজায় হাজারো মানুষ, শান্তি সমাবেশের সহিংসতা রুখে দেওয়ার আহ্বান। অবরোধ হরতাল নিয়ে শঙ্কায় দেশের 14 লাখ পরীক্ষার্থী, উদ্বেগে শিক্ষক ও অভিভাবকরা। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য। বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম জেনে নিলেন। চলুন দেখব এবার অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। শান্তি সমাবেশ 5 ফেব্রুয়ারি থেকে শাহবাগে টানা অবস্থান গণজাগরণ মঞ্চের। শিগগিরই সুষ্ঠু পরিবেশের উদ্যোগ, খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর ডক্টর কামাল। নেতাদের নির্দেশে বাসে পেট্রোল বোমা, বলছে 3 বোমাবাজ। প্রয়াত সাংবাদিক আখতারুল আলমের মেয়ে নিজ ফ্ল্যাটে খুন। পাকিস্তানের শিয়া মসজিদে বিস্ফোরণ, অন্তত 49 জন নিহত। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় 7 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 23। আন্দোলনের নামে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের সমাবেশ। হরতাল অবরোধ প্রত্যাহার না করলে বেগম জিয়াকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার দাবিতে শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের অবস্থান ও প্রতীকী অনশন, হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান। বারবার সহিংসতার বলি হলেও আন্দোলনে উপেক্ষিত থাকছে সাধারণ মানুষের মতামত। অধিকার আদায়ের কথা বলা হলেও সম্পৃক্ততা নেই খেটে খাওয়াদের। রাজধানীর রামপুরায় নিজ বাসা থেকে নারী আইনজীবীর হাত পা বাঁধা লাশ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং ট্রাক চাপায় নীলফামারী ও মুন্সিগঞ্জে 2 স্কুল ছাত্রসহ 5 জনের মৃত্যু। ময়মনসিংহ, ঝিনাইদহ ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত। সহিংসতার প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি স্থানে শ্রমিক সমাবেশ, 14 দলের গায়েবানা জানাজা। রাজধানীতে নিজ বাসায় সুপ্রিম কোর্টের আইনজীবীর মরদেহ, শ্বাসরোধ করে হত্যা, বলছে পুলিশ। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 18 জন নিহত, সাইনবোর্ড এলাকায় বাস চাপায় নিহত হল বাবা মেয়ে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিয়া মসজিদে বোমা হামলা, মারা গেছে কমপক্ষে 49 জন। বঙ্গবন্ধু গোল্ড কাপে বি গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 3-2 গোলে হারিয়েছে থাইল্যান্ড। ভোরের কাগজ দেখছি, পুরোদমে চলছে বিশাল নির্মাণযোগ্য স্বপ্নের পদ্মা সেতুর কথা বলছে। এসএসসি পরীক্ষার আগেই 72 ঘন্টার হরতাল আহ্বান, আগামীকাল থেকে শুরু। 7 দিনের ছক নিয়ে মাঠে নামছে বিএনপি, উদ্দেশ্য নাশকতার দায় সরকারের উপর চাপানো। যাচ্ছি পরেরটি। প্রথম আলো, খালেদার কার্যালয়ে ডক্টর কামাল, আগামীতে 200 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটি মন্তব্য করেছেন সম্ভবত প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সেরকমই ছবি দেখা আছে। খালেদা গুলশানে যাওয়ার পর
আব্বাস সোহেলের প্রথম বিবৃতি এসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছি পরেরটিতে। এবার 72 ঘন্টা হরতাল ডেকেছে 20 দল। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 5। যাচ্ছি পরেরটিতে। আমরা পরে আসবো আবার। হরতালে এসএসসি সিদ্ধান্ত রোববার, কি হবে সেই বিষয়ে। 1 টাকায় দিনভর ব্রেকিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 5। শহীদ মিনারে শান্তির জন্য সমাবেশ। আরও কিছু পত্রিকা আমরা নিশ্চয়ই এলে সাথে সাথে দেখাবো। আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলাম, আপনি বলছিলেন যে আন্দোলন কর্মসূচির কথা, তো যেটি আমরা দেখলাম কয়েকটি টেলিভিশন চ্যানেলও শিরোনাম করেছে যে আন্দোলন কর্মসূচিতে মানুষের সম্পৃক্ততা কতটা দেখা যাচ্ছে। এটি একটা সহিংসতার মাত্রা, যেটি যদিও এটি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করছে, কিন্তু যদিও অবরোধের মধ্যে তো এই ঘটনাগুলো ঘটছে, এর দায় কার আসলে? না, সেই দায় নিয়ে তো পরস্পর বিরোধী আছে। যেমন প্রথম দিন থেকে যখন নাকি সহিংসতা শুরু হয় তখন কিন্তু বিএনপি আমরা যেটা দেখলাম যে খুব জোরালো প্রতিবাদ, এটা আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবে একটা জনমনে একটা বিভিন্ন জায়গায় দেখছি শিবিরের ছাত্রদলের কর্মীদের আটক হওয়ার মধ্য দিয়ে এবং বিশেষ করে জামাত শিবির প্রভাবিত এলাকাগুলোতেই সহিংসতার ঘটনা ঘটছে বেশি। ট্রাকে ইভেন বিজিবি পহরার মধ্যেও যেই সমস্ত জায়গায় হামলা ঘটেছে সেই সব এলাকায় সাংগঠনিক শক্তি হিসেবে জামাত বিএনপির শক্তিটা বেশি। এবং শুরু থেকেই যেহেতু নাশকতার ব্যাপারে বিএনপি কিছুটা নীরব ছিল, সুতরাং জনমনে একটা ধারণা যে এই নাশকতার সাথে তাদের কর্মীরা জড়িত বা তাদের নির্দেশে হচ্ছে, এবং সেটির একটা ধারণা করার কিছু কারণও আছে। আমরা যখন দেখি যে রাজপথে যখন নাকি কোনো ব্যাপক উপস্থিতি নেই, শুধুমাত্র সন্ধ্যার সময় বা রাতের বেলায় যখন নাকি বোমাবাজি হয়, ট্রাকে আগুন হয়, বাসে আগুন হয়, তার মানে যে পরের দিন একটা সংকেত দেয়া বা আতঙ্ক ছড়ানো যাতে পরের দিন অবরোধটা হয়। এবং এইভাবেই কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে যখন হরতাল আহ্বানে ঠিক আগের দিন সন্ধ্যায় বা রাতে অনেকগুলি ঘটনা ঘটে যাতে সবাই আতঙ্কিত হয়ে পরের দিন যাতে গাড়ি ঘোড়া না নামায়। এখানেও কিন্তু সেই অবস্থাটাই দেখা গেছে, তবে মাত্রাটা বেড়েছে এইটা যে পেট্রোল বোমা যুক্ত হয়েছে। সুতরাং এই দায়টা কিন্তু কোনোভাবেই দায়টা এড়াতে পারে না। আবার অন্যদিকে এই দায়ের বিপরীতে সরকারও দায় এড়াতে পারে না অন্যভাবে, এই কারণে যে দেখেন এই নৃশংস কাজগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে তদন্ত করা, দোষীদের সাব্যস্ত করা, শনাক্ত করা, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। আমরা এখন ইদানিং যেটা দেখছি যে যেখানে যেখানে ঘটনাগুলো ঘটছে, একটা ঘটনাকে কেন্দ্র করে সেই এলাকার যত নেতা কর্মী আছে বা ওই জেলায় না অন্য জেলায় নেতাদেরকেও যুক্ত করার মধ্য দিয়ে এটা একটা রাজনৈতিক মামলা একটা রূপান্তর করা হচ্ছে। ফলে হচ্ছে কি, দোষী ব্যক্তিদেরকে কিন্তু যে কে দোষী আর কে নির্দোষী, কে যে ঘটনার সাথে যুক্ত আর কে যে বিযুক্ত, এই বিষয়গুলো কিন্তু এখন চিহ্নিত করা যাচ্ছে না। সব মিলে কিন্তু একটা দোহাশা পরিবেশ। সুতরাং সরকারও কিন্তু দায় এড়াতে পারে। আসবো শাবান মাহমুদ, আপনি যেটি বলছিলেন মোস্তফা ফিরোজ, যে সরকারও দায় এড়াতে পারে না এবং একই সাথে আলোচনার একটি পরিবেশ তৈরি করা দরকার বলে তিনি মন্তব্য করেছিলেন। বিরতিতে যাবার আগে আপনি কি বলবেন? সরকার দায় এড়াতে পারে না, এই বক্তব্যটি মানে দীপু ভাইয়ের একার নয়। যখন একটি নির্বাচিত সরকার পরিচালনার দায়িত্বে থাকে, অবশ্যই রাষ্ট্রের, জনগণের রাষ্ট্রীয় সম্পদ এগুলো সুরক্ষা, নিরাপত্তা, নিশ্চয়তা বিধানের দায়িত্ব সরকারের উপর। কিন্তু যে মানে প্রক্রিয়ায় এই নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে, সহিংসতা হচ্ছে, দীপু ভাই নিজেই বলেছেন যে রাতের অন্ধকারে হচ্ছে। বাংলাদেশে এই পরিমাণ বা এত বিপুল সংখ্যক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। এটা উন্নত রাষ্ট্রেও যদি রাতের অন্ধকারে এ ধরনের বিক্ষিপ্ত চোরাগত হামলা হয়, সেটি প্রোটেকশন দেওয়া খুব ডিফিকাল্ট হয়। সেই জায়গায় আমি বলবো সাম্প্রতিক এই এক মাসের আন্দোলনে যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো সরকার অবশ্যই দায় এড়াতে পারবে না যে তারা নিরাপত্তায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়টা তারা অস্বীকার করতে পারবে না, কিন্তু জনগণই বিচার করবে যে এই ঘটনাগুলোর জন্য অ্যাকচুয়ালি দায়ী কারা, যাদের নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে, যারা মানে নিজের সন্তান মানে হারানোর পরেও এই সহিংস আন্দোলনটাকেই প্রাধান্য দিচ্ছে, অবরোধ কর্মসূচিটাকে প্রাধান্য দিচ্ছে। এই ধারাবাহিক অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে, এই বিষয়টিকে যাদের মানবিকতা টাচ করছে না, অথচ তারা মানবাধিকারের কথা বলছে। যারা শুধুমাত্র গণতন্ত্রের নামে
এই কর্মসূচিটা অব্যাহত রেখেছে, অথচ গণতন্ত্র বিরোধী সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহিত করছে। কাজেই এর দায়ভার কাদের উপরে? এটি জনগণ, সচেতন বাংলাদেশের জনগণ কিন্তু বোকা না, সচেতন জনগণই মানে বিচার করবে। তবে আমি বলবো অ্যাজ এ জার্নালিস্ট যে এটি বিতর্কের বিষয় না যে দায় সরকারের না বিরোধী দলের। আমরা এদেশের সাধারণ জনগণ, একদিন পরেই প্রায় 15 লাখ শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক জানে না যে রোববারে আসলে পরীক্ষা হবে কিনা। সোমবারে হওয়ার কথা, সোমবারে হওয়ার কথা, যে তারা কিন্তু জানে না যে পরীক্ষা হবে কিনা, পরীক্ষায় কেন্দ্রে যেতে পারবে কিনা। এবং সরকারকে শুধু একতরফা যে দায়ী করব যে না সরকার নিশ্চয়তা বিধান করবে, হরতাল অবরোধ নৈরাজ্য, শুনেন ভালো কাজ করতে সেখানে একটি সমন্বিত প্রচেষ্টা লাগে, কিন্তু এ ধরনের সহিংসতা প্রকাশ করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, বোমাবাজির জন্য, রাতের অন্ধকারে পেট্রোল বোমা, আমি যদি ন্যাশনালিও অনেক বড় বড় ঘটনার উদাহরণ দেই যে 15ই আগস্ট 75-এর, তার জন্য কিন্তু খুব বেশি লোকের প্রয়োজন হয়নি। 21শে আগস্ট 2004 সালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গ্রেনেড হামলা করে তাকে একদম, এটি তো স্পষ্টভাবে জাতির কাছে প্রতীয়মান এবং প্রমাণিত যে তাকে ওই দিন মেরে ফেলার জন্য টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছিল। তার জন্য ওখানে লোক ছিল প্রায় 1 লাখের মতো, কিন্তু যারা এই ঘটনাটি ঘটেছে তাদের সংখ্যা ওই 1 লাখের তুলনায় কত। অর্থাৎ বাংলাদেশে সহিংস আন্দোলন করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, অঘটন ঘটানোর জন্য এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার জন্য খুব বেশি লোকের প্রয়োজন হয় না। কাজেই তারা সংখ্যায় কম হলেও সরকারকে বুঝতে হবে যে এই কমকেই প্রোটেকশন দেয়া সরকারের সর্বশক্তি নিয়োগ করতে হবে। কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবাই যদি এই এসএসসি পরীক্ষা নিরাপত্তার দায়িত্বে থাকে, রাতে কে বোমাবাজি করবে সেটা প্রোটেকশন, তাহলে যে রুটিন মাফিক কাজ থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী, তারা থানা থেকে বেরিয়ে আসবে, তারা ব্যারাক থেকে বেরিয়ে আসবে, বিজিবি তার মূল কেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় নামবে, টহল দিবে। আমার তো মনে হয় যে আজকে যারা আন্দোলনের নির্দেশনা দিচ্ছেন তারা এটিই চায় যে সরকারের যে মূল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত যে বাহিনী আছে তাদেরকে অন্য কাজে বিজি রেখে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকে সহজতর করা। এটি তো আমি তো শুরুতেই বলেছি সংকটের চিত্র, এটি যে একটি গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ, এই আন্দোলনের চিত্র সহিংসতা কিন্তু তা বলে না। তবে আমি মনে করি যে হ্যাঁ, বেগম জিয়ার ডাকে আজকে যদি গণজাগরণ সৃষ্টি হয়, আজকে যদি একটি গণ আন্দোলন হয়, একটি বিশাল গণসমাবেশের ভেতর দিয়ে সরকারকে অনাস্থা প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রে আজকে আমরা যারা মানে দোদুল্যমান অবস্থায় আছি তারাও তো সরকারকে বলতে পারবো যে এবার হয়তো আপনাদের মানে টনক নড়া উচিত, আপনারা একটি সিদ্ধান্তে আসেন, জাতিকে রক্ষা করেন। কিন্তু আমরা এই মুহূর্তে সরকারের কাছে, আমরা যারা সচেতন নাগরিক তারাও তো কিছু বলতে পারছি না, কারণ সরকারকে এই মুহূর্তে কিছু রিকোয়েস্ট করা মানে ওই সহিংসতাকে মানে লিগ্যালাইজ করা, এটা তো আমরা পারি না। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব, আবার গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে সহিংসতাকে ওন করতে পারি না। এই প্রসঙ্গে আমরা আবার ফিরবো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমাদের সহকর্মী আজাদ তালুকদার চট্টগ্রাম থেকে তিনি যুক্ত হবেন। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে, ঠিক পথেও বলা যাবে না, উদ্দেশ্যে তারা যেতে চাচ্ছিল, এরকম 40 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানায়, তাদেরকে নেওয়া হয়েছে, এই মুহূর্তে সেখানে রয়েছেন। এবং কিছুদিন আগেও একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে যেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে, এবং তারপরও কিন্তু এই ধরনের ঘটনা থামছে না। আমরা আমাদের সহকর্মীর সাথে একটু জেনে নিই কি হয়েছে সেখানে। আসলে আজাদ তালুকদার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিষয়টি কি ছিল? একদিন আগেই তো আমরা দেখেছি কি ট্রলার ডুবি হয়েছে, সেখানে অনেকেই মানে আহত হয়েছে, যদিও কেউ সেই অর্থে নিহত হয়নি। আজকের ঘটনাটি কি? আজকে কি হয়েছে সেখানে? শামীম, আমি তার আগে গতকালকে যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে কুতুবদিয়া চ্যানেলে, সেই দুদিনেই আমি কুতুবদিয়া ছিলাম। আজকেও আমি 10:30 এসেছি, সেখানে কিন্তু আহত কিংবা নিহত হয়নি যে খবরটা আপনার কাছে, সেটি সত্যি না। আমরা সকাল থেকে প্রচার করছি যে 7 জন মারা গেছে, 7 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু আমরা নিয়ে এসেছি এবং 43 জন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছে এবং 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং পুলিশের বক্তব্য অনুযায়ী, তথ্য অনুযায়ী আরো 5 থেকে 6 জন এখনো নিখোঁজ আছে। সে ভয়াবহ পরিস্থিতির রেশ না কাটতে এখনো সেখানে সে 5-7 জন যে নিখোঁজ আছে তাদের তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ডের যৌথ টিম। সেই পরিস্থিতি এখনো কেটে যায়নি। ঠিক তখনই আমরা চট্টগ্রামে যখন 10:30 আমি শহরে এসে ঢোকে, তখনই আমি শুনতে পাই যে চট্টগ্রামের কোতোয়ালি থানা অধীনে যে গোল্ডেন ড্রিম নামে একটি
হোটেল, সেই হোটেলে 40 জনকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা সেখানে আজকে কালকে কিংবা 3-4 দিন ধরেই সেখানে তারা জড়ো হচ্ছিল। সেই খবর পুলিশের কাছে আসার পরে পুলিশ তাদেরকে সেখানে অভিযান চালায় এবং 40 জনকে আটক করে এখানে নিয়ে আসে। আপনি আমার ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে জড়ো করা হয়েছে, তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। শামীম, আমি এখানে 9টি জেলার এখানে লোকজনের খবর পেয়েছি, বিশেষ করে নারায়ণগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা এবং ঢাকা জেলা, মোট 9টি জেলার এখানে 40 জন আছে। 40 জনের মধ্যে এখানে 2 থেকে 3 জন দালাল থাকতে পারে বলে পুলিশের ধারণা এবং সেই দালালের মধ্যে আমি একজনের নাম পেয়েছি যার নাম আশিক। তো পুলিশ যাচাই বাছাই করছে এবং পুলিশ বলছে যে দালালের নাম পেয়েছে এবং তাদের কাছ থেকে প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে তারা হয়তো আরো কিছু দালালের সন্ধান পাবে। আজাদ তালুকদার, আপনার কাছে জানতে চাই, আপনি যেটি বলছিলেন হ্যাঁ তথ্য কিছুটা ঘাটতি ছিল, সেটা হচ্ছে যে আপনি 7 জনের মৃত্যুর কথা বলেছেন এবং 5 জন নিখোঁজ রয়েছে আগের ঘটনাটিতে, আর আজকে এই যে এতজনকে ধরা হয়েছে, মানে ঠিক ধরা না, উদ্ধার বলবো না কি বলবো, এটাই আমাদের সংবাদ বিশ্লেষক যারা রয়েছেন তারা বলবেন। কেননা এই যে বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে যারা দিনের পর দিন এই পথে পা বাড়াচ্ছে, এই চক্রটি কারা? এই চক্রটিকে ধরার ব্যাপারে বৃহত্তর কোনো অভিযানে পুলিশ নামবে কিনা? অনেক দিনের ঘটনা তো, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? আসলে শামীম, যে চক্রটি কারা এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয় কিংবা একদিনের ঘটনা নয়। আমরা অনেক দিন ধরে এই প্রবণতা দেখে আসছি এবং মাঝে কিছু যারা নিরীহ মানুষ যাদেরকে প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার স্বপ্ন দেখানো হচ্ছে, তারা কিছু হয়তো ঘটনাচক্রে ধরা পড়ে উদ্ধার করে, আর যারা ধরা পড়ছে না আমাদের অজান্তে হয়তো সাগরে ডুবেও যাচ্ছে, সলিল সমাধিও হচ্ছে, আমাদের জানা মতেও হচ্ছে। কিন্তু তাদের যে দালাল চক্র সেটি বড়জোর পুলিশের সঙ্গে আমি কথা বলেছি, নানা সংস্থার সঙ্গে কথা বলেছে, বড়জোর সেটি 100 থেকে 200 জনের বেশি হবে না সারা দেশে। কিন্তু সেই 200 জনকে চিহ্নিত করা গেলেও তাদেরকে আইনের আওতায় কেন আনা যাচ্ছে না সেটি এখন বড় প্রশ্ন। তবে আজকে আমরা 6 জন দালাল গ্রেফতার হয়েছে। গতকাল যে ট্রলার ডুবি ঘটেছে কুতুবদিয়া চ্যানেলে, সেখানে 4 জন দালাল ছিল, তাদেরকে তো আটক দেখানো হয়েছে মানব পাচার আইনে, এবং মহেশখালী থেকে তাদের কথার সূত্র ধরে আরো 2 জন দালালকে কিন্তু আটক করা হয়েছে এবং এখানেও 2-3 জন দালালের নাম আছে। এবং শামীম, আমি আপনাকে বলে রাখি, এখানে যারা এসছে তারা কিন্তু সবাই নিরীহ গুবেচারা টাইপের, তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, 1টি টাকাও তাদের কাছ থেকে আগাম গ্রহণ করা হয়নি। মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার পরে তাদের কাছ থেকে 1,90,000 থেকে 2 লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে অনেকে দালালকেও চিনতে পারছে না, অর্থাৎ 6টি হাত বদল হয়ে এসছে, সেরকম তথ্য এখানে আমাদের কাছে আছে এবং দালালরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমি 2 জন দালালের বক্তব্য আমার রেকর্ড করার সুযোগ হয়েছে, আমি সেটি হয়তো 71-এর দর্শকদের জন্য আমি সেটা আগামীকাল সেটা প্রচার করতে পারবো। তারা ধরাছোঁয়ার বাইরে কিন্তু তারা বলছে যে তারা দালাল এবং তারা কিভাবে করছে টোটাল সে ধরনের তথ্যও দিচ্ছে এবং তারা বলছে যে তাদের সাথে আরো লোকজন আছে। এই ধরনের একজন দালাল আমি পেয়েছি, রহিম, তার বক্তব্য আমার কাছে আছে, তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের 2,500-এ, এবং আরেকজন নারী দালাল পেয়েছে, তার নাম হচ্ছে নীলা। এই মুহূর্তে কি আজাদ তালুকদার, আপনার যে দালালদের কথা বলছেন তাদের কেউ কি এখানে উপস্থিত আছে? তাদের কারোর বক্তব্য কি আপনি একটু শোনাতে পারবেন আমাদেরকে? আমি শামীম, এখানে একজন দালাল আমি যে পেয়েছি তার নাম ইউসুফ, তাকে পুলিশটা সন্দেহ করছে যে তার কথা অনুযায়ী সে দালাল, কিন্তু আমি যখন তার বক্তব্য গ্রহণের চেষ্টা করছিলাম তিনি তখন বলছেন না যে তিনি দালাল, তিনি বলছেন যে তিনিও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। তার অর্থ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা হলে, ভিক্টিমাইজ হলে তিনি হয়তো মানব পাচার আইন থেকে বেঁচে যাবেন, তাদের মতো করে কালকে হয়তো তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, বেঁচে যাবেন। সে অর্থে হয়তো তিনি তার যে দালাল যে পরিচয় সেটি গোপন করতে চাইছেন। তবু আমি তাকে এখানে খোঁজার একটু চেষ্টা করে যে ইউসুফকে আমরা পেয়েছিলাম, ইউসুফ এখন আমি দেখতে পাচ্ছি না ইউসুফকে। আজাদ তালুকদার, নিশ্চয়ই আপনি খুঁজে পেলে পরবর্তীতে নিশ্চয়ই আবার যুক্ত হওয়া যাবে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই পর্যায়ে আপনি আমাদের সাথে যুক্ত হবার জন্য। মোস্তফা ফিরোজ, এই বিষয়ে একটু ছোট ছোট মতামত নিয়ে আমরা একটু বিরতিতে যেতে চাই। এটা পরিষ্কার যে এই রুটটা দীর্ঘদিন থেকে ব্যবহারও হচ্ছে এবং এটা শুধু দালাল চক্রেরই তৎপরতা তা না, এটা একটা বিরাট একটা সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটে টাকা পয়সার ভাগ বটরা আছে। এই যে মানুষগুলোকে নিয়ে যাওয়া হয়, মানুষগুলোকে নিয়ে যাওয়ার পথে মাঝপথে তাদেরকে দিয়েই বাড়িতে টেলিফোন করা হয়, টাকার দাবি করা হয়, সেই টাকা আদায় করার জন্য আরেকজন নিয়ে নেয়, অনেকে বিচার সালিশ করে। এটা একটা মানে সংঘবদ্ধ একটা তৎপরতা, এই রুট দিয়ে মানব পাচার হয়। সুতরাং এইটা বন্ধ তখনই সম্ভব যখন এর সাথে প্রশাসনে যারা যারা যুক্ত আছে তারা যদি যথাযথ ভূমিকা পালন করে, তারা নিজেরাই যখন নাকি যুক্ত হয়ে যান তখন আসলে বন্ধ করা সম্ভব না।
কি বলবেন শাবান মাহমুদ? আমি মালয়েশিয়াতে যতবার গিয়েছি সেখানকার প্রবাসী বাঙালিরা আমাকে একটি অনুরোধ করেছেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে যে G2G সরকারি পর্যায়ে যে মানে লোক পাঠানো হচ্ছে সেটা একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, সেখানে তুলনামূলক কম টাকা লাগে, এটি সত্য, কিন্তু আমার মনে হয় যে সফলতার হার সেই অর্থে নেই, সেই অর্থে নেই। বেসরকারি পর্যায়ে যারা লোক পাঠাচ্ছেন সেখানে অনিয়মগুলো যদি স্ট্রিক্টলি কন্ট্রোল করা যায় এবং তারা অনেক সময় অনেক বেশি টাকা নিয়ে থাকে যেটি প্রত্যাশার বাইরে, সেখানে যদি একটি লিমিট নির্ধারণ করে দেওয়া হয় যে এত টাকার মধ্যে আপনারা পাঠাতে পারবেন এবং সেই ব্যবস্থা যদি সরকার, কারণ আমাদের দেশের লোক যদি বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পায় এটি সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো, রেমিটেন্স বাড়বে। কিন্তু বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে কেন, যে পথ বৈধ না সেটি কেন, সেটি দরকারও হবে। সেটি কাজে আমি সরকারকে অনুরোধ করব যে এই সব ঘটনা বিবেচনায় এনে এবং বাংলাদেশের আমাদের লোক আরো বিদেশে পাঠানোর পথ প্রশস্ত করার জন্য বেসরকারি খাতকে এনকারেজ করা উচিত। সেখানে সরকারি কিছু নিয়ন্ত্রণ থাকবে, মনিটরিং, সেক্ষেত্রে বোধহয় এটা ইট উইল বি মোর ইজিয়ার যে এই এবং একই সাথে এই যে বিপথে যারা যাচ্ছেন তাদের বোঝানোর জন্য প্রচারণা থাকবে, একই সাথে সতর্কতা থাকবে। আমরা একটা বিরতির পর ফিরে এসে আবার রাজনৈতিক আলোচনায় ফিরবো, হয়তোবা যাচ্ছি একটা বিরতিতে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গ চোখ বোলাবো, তারপর আবার দেশে আসবো। সেটি হচ্ছে পাকিস্তানের ঘটনা। তো আমরা প্রায়ই দেখি সংবাদ শিরোনাম হয়, আমাদের দেশেও হয় একের পর এক। এবং একটি ঘটনা গতকাল ঘটেছে যে শিয়া মসজিদে, সিন্ধু প্রদেশের শিকারপুর এলাকায় একটি মসজিদে বোমা হামলায় এখন পর্যন্ত 54 জন সেখানে মারা গেছে। একই সাথে আরও কিছু বৈশ্বিক প্রেক্ষাপটে আরও কিছু আলোচিত খবর রয়েছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাকিস্তান থেকে সাংবাদিক মাসকাওয়াত হাসান। মাসকাওয়াত হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শিয়া মসজিদে যে হামলাটি ঘটেছে তার প্রেক্ষিতে 54 জনের মৃত্যুর খবর এ পর্যন্ত আমরা জেনেছি। সেখানকার সবশেষ খবর কি আছে এবং কি ঘটেছিল আসলে? আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত অবশ্য পুরো তদন্ত রিপোর্টটি আসেনি, কিন্তু জানা গেছে যে শুক্রবারের নামাজ শেষ হওয়ার পরে 2 জন আত্মঘাতী জঙ্গি সেখানে প্রবেশ করে। একজন মহিলা, উনি হিজাব পরেছিলেন, এবং আরেকজন মুখোশ পরা পুরুষ। তারা আত্মঘাতী বোমা হামলা চালান এবং ওই মসজিদের ছাদ ধসে পড়ে তার নিচে চাপা পড়ে যায় মানুষ। এবং এর প্রেক্ষিতে যতদূর এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে 54 জন মারা গেছে এবং 60 জন আহত হয়েছে। আর তেহরিকি তালিবান পাকিস্তানের শাখা গ্রুপ জুন্দুল্লাহ এর দায়িত্ব স্বীকার করেছে। এই জুন্দুল্লাহ গ্রুপটি এরা সিরিয়া এবং ইরাকে তৎপর আইএস এর শাখা সংগঠন হিসেবেও নিজেদেরকে দাবি করেছে গত বছর থেকে। এবং জুন্দুল্লাহর মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখন শিয়াদেরকে টার্গেট করেছে এবং শিয়ারা তাদের শত্রু, যে কারণে তারা এই হামলাটি চালিয়েছে। আর আরেকটি হামলা কোয়েটায় আজকে শিয়া এলাকায় করার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, যেটি নাকচ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। একটি বিস্ফোরক ভর্তি যানবাহন আটকে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তেহরিকি তালিবান পাকিস্তান থেকে এখন আইএস এর যে সমর্থক এই জুন্দুল্লাহ গ্রুপটি, এরাই সক্রিয় হয়ে উঠছে সিন্ধু প্রদেশ, বালুচিস্তান এবং পাঞ্জাবে। কারণ পাকিস্তানের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য যেহেতু উত্তরাঞ্চলে সেনা অভিযানে রয়েছে, কাজে যে এলাকাগুলোতে সেনা উপস্থিতি কম সেই জায়গাতে তারা সুযোগটি নেবার চেষ্টা করছে। আরেকটি তথ্য জানতে চাই, তালেবান সম্পর্কে একটা নতুন ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে তারা আইএস তথা আইএস কে বিশ্ব সন্ত্রাসকারী জঙ্গি বলছে যদিও, তবে আফগান তালেবানদেরকে তারা সশস্ত্র জেহাদি বলে এক ধরনের ব্যাখ্যা দিয়েছে। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, যদি একটু আমাদেরকে জানান। এই বিষয়টি খুবই বিতর্কিত হয়েছে, পাকিস্তানের মিডিয়ায় এটি আলোচিত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখানে একটি ডাবল স্ট্যান্ডার্ড দেখিয়েছে। তারা এর আগে বলেছে এই পেশোয়ারে যখন হত্যাকাণ্ডটি ঘটলো তেহরিকি তালিবান পাকিস্তান দ্বারা, তখন তারা বলেছিল যে গুড তালিবান ব্যাড তালিবান বলে কোনো ব্যাপার নেই, তালিবানরা সবাই সন্ত্রাসী। কিন্তু যখন তারা আফগানিস্তান থেকে বেরিয়ে আসছে সেই মুহূর্তে তাদের একজন সেনাকে উদ্ধার করার জন্য 5 জন তালিবান জঙ্গিকে মুক্তি দিয়ে এরকম একটি কৌশলগত বিবৃতির মাধ্যমে তালিবানদেরকে উৎসাহিত করেছে বলেই হয়তোবা
শুক্রবারে এই বিজয় উৎসবটি পালন করেছে তালিবানের শাখা গ্রুপ জুন্দুল্লাহ তাদের শক্তি প্রদর্শন করে। লক্ষ্য করুন 16 ডিসেম্বরের পরে এই প্রথম কিন্তু তারা আঘাত এনেছে। সুতরাং যুক্তরাষ্ট্র তার যে সেনাদেরকে নিয়ে আফগানিস্তান থেকে নিরাপদে বেরিয়ে যাবার জন্য তালিবানকে সশস্ত্র গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ বলতে রাজি হচ্ছে না, আবার আইএস কে এই মুহূর্তে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। এ ধরনের আলো ছায়ার নৃত্যকে পাকিস্তান মিডিয়ায় অনেক সমালোচনা করা হচ্ছে এবং আজকের ঘটনার জন্য এটা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে মাসকাওতা হোসেন। শাবান মাহমুদ, আপনি শুনছিলেন যে পাকিস্তানে যে ঘটনাটি ঘটে গেছে তার সাথে আবার ব্যাখ্যা দিলেন মাসকাওতা হোসেন, আপনি যদি মন্তব্য করতে চান। আমি পাকিস্তানের এই ঘটনার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার কিছু সামঞ্জস্য বা সাদৃশ্য দেখতে পাই এবং আমার পাকিস্তানের এই ঘটনার আলোকে আমার সরকারের কাছে, বিরোধী দলের কাছে, রাজপথের বিরোধী দল বিএনপির কাছে এবং চলমান সহিংসতা যাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় যে আইএসআইয়ের একটি ইনভলভমেন্ট এই সাম্প্রতিক আন্দোলনেও তারা পৃষ্ঠপোষকতা করছে, এরকম সরকারের দায়িত্বশীল মন্ত্রী নেতৃত্বের কাছ থেকে কিন্তু প্রায়শই অভিযোগ আসে। আমি তাদের অভিযোগের আলোকে বলছি। এত বড় অভিযোগ কি আমরা কি শুনেছি কিনা, মানে এটা মিডিয়াতে আসছে প্রতিনিয়ত, তারা অভিযোগ করছেন এবং মিডিয়াতে আসছেন, মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। আমার বক্তব্য থাকবে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামের ভিতর যে পাকিস্তানকে আমরা পরাজিত করেছি, বিশ্ব ভুবনে আমরা গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, কোনোভাবেই যেন এই বাংলাদেশকে সেই পাকিস্তানি বানানোর ষড়যন্ত্রে যারা লিপ্ত আছেন পর্দার আড়ালে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে সেই শক্তির জন্য মানে জয় না হয়, তাহলে আলটিমেটলি আমাদের এই 16 কোটি মানুষের গর্বের ঠিকানা সেটি কিন্তু মানে প্রকারান্তরে প্রশ্ন হবে আর কি, ক্ষতিগ্রস্ত হবে এবং আবার ওই বিশ্ব দরবারে আমাদের অবস্থানটা অনেক নিচু পর্যায়ে চলে আসবে। এটি অন্ততপক্ষে আমরা চাই না। এই দুই রাজনৈতিক দলের হানাহানি এবং বিভেদের কারণে রাজনীতির সকল বিভেদ ভুলে আমরা চাই অনতি বিলম্বে সংলাপের ভেতর দিয়ে হোক, রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে হোক, কোনো একটি পক্ষকে অন্তত মিনিমাম স্যাক্রিফাইস করে 16 কোটি মানুষের নিরাপত্তার বিষয়টিকে চিন্তা করে এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়টি চিন্তা করে 15 কোটি ছাত্র যে পরীক্ষা দিতে যাচ্ছে সোমবার, 15 লাখ পরীক্ষার্থী, প্রায় 15 লাখ, তাদের পরীক্ষা নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠানের স্বার্থে, ব্যবসায়ীদের মুখে হাসি ফোটানোর স্বার্থে, যারা কর্মস্থলে যাচ্ছেন ঘরে ফিরছেন তারা নির্বিঘ্নে যাবেন, শিশুরা স্কুলে যাচ্ছে, এই সার্বিক যে পজিটিভ বাংলাদেশ, এই পজিটিভ বাংলাদেশের ভীষণকে মাথায় রেখে বিরোধী দলও রাজনীতি করুক, সরকারি দলও রাজনীতি করুক। সরকারি দলের পক্ষ থেকে আজকে দেখলাম জানাজা হয়েছে, গায়েবানা জানাজা, এটি তো পূর্ব নির্ধারিত কর্মসূচি, কিন্তু শাহজাহান খান সাহেব নৌ পরিবহন মন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, বেগম খালেদা জিয়াকে অক্সিজেন বন্ধ করে দেবেন, গ্যাস বন্ধ করে দেবেন, বিদ্যুৎ বন্ধ করে, অক্সিজেন না ঠিক মানে বিদ্যুৎ এবং পানি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। উনি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দলের উনি প্রধান, উনি বাংলাদেশের মানে ভিআইপি তালিকায় যারা শীর্ষে তাদের মধ্যে অন্যতম। উনার মানবাধিকার এই শাহজাহান খানের কথায় লঙ্ঘন হবে? উনাকে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে ওনার যদি কোনো রাজনৈতিক ত্রুটি থাকে তাকে সর্বোচ্চ গ্রেপ্তার করা যেতে পারে, কিন্তু তার বাসার গ্যাস, বিদ্যুৎ সবকিছু উনি যে ঘোষণাটি দিয়েছেন উনি কি নিজেও বিশ্বাস করেন যে এটি সম্ভব বাংলাদেশের বাস্তবতায়? আবার ফিরবো আপনার কাছে। এভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলের এই সহিংসতাকে আরো মানে তীব্রতর করার ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকেও যারা এই ধরনের দায়িত্বহীন বক্তব্য দিয়ে এই বিষয়টিকে জিয়ে রাখার চেষ্টা করছেন, তারাও কিন্তু এই বাংলাদেশের সচেতন নাগরিকের যে তাদের যে মানে একটি আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষার জায়গায় তারাও কিন্তু এই দায়ভার তাদেরকে বহন করতে হবে। মোস্তফা ফিরোজ, আপনি কি পাকিস্তান প্রসঙ্গে মন্তব্য করতে চাই না? আমরা আবার পাকিস্তান প্রসঙ্গটা এনেই করতে মানে করা যায়, সেটা আরেকভাবে। কোন দেশের শাসক গোষ্ঠীকে যদি অগণতান্ত্রিক হয়, স্বৈরাচারী হয়, তাদেরকে ঘৃণা করা যাবে, কিন্তু কোনো দেশকে অবমূল্যায়ন করা উচিত না, ছোট করা উচিত না। আমি মনে করি পাকিস্তান থেকেই আমরা বরং ভারত, ইউরোপ, আমেরিকা বাদ দিই, পাকিস্তান থেকেই শিক্ষা নেই। পাকিস্তান মানে এই মুহূর্তে আমি মনে করি একটা মডেল একটা দেশ এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কারণে শিক্ষা নিতে হবে, দেখেন পাকিস্তানের যে জঙ্গি তৎপরতা তার বিরুদ্ধে কিন্তু সমস্ত পাকিস্তানের রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ। স্কুলের ঘটনার প্রেক্ষিতে বর্তমান শাসক গোষ্ঠীর নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা
অবস্থা নিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে। একটি দল ছাড়া জামাত ইসলাম, জামাত ইসলাম বাদ দিয়ে, ওটা এত নগণ্য দল, এটা আর মানে আমাদের মতন জামাত আর ওই জামাতের মধ্যে অনেক ব্যবধান, ওটাকে বাদ দিয়ে সমস্ত ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা কি পেরেছি? আমরা পারিনি। আমাদের শাসক গোষ্ঠী পারে নাই, আমাদের আগের শাসক গোষ্ঠী, এখন শাসক গোষ্ঠী পারে নাই। সুতরাং এই দিক থেকে কিন্তু আমরা এমন একটা ঘটনা নেই সাম্প্রতিক সময়, এটা তো সাম্প্রতিককালে পাকিস্তানের, আমি সেটাই বলছি, আপনি এটা একটা উদাহরণ দিলেন, দীর্ঘদিন ধরে তো সেটা অকার্যকর দেশেই পরিণত হয়েছে। অকার্যকর দেশের অনেক আছে, আপনি খারাপ দিকগুলি বাদ দেন, আপনি ভালো দিকটা নিয়ে আসেন না কেন? আপনি একটা ভালো দিকটাকে উৎসাহিত করে আপনি আপনার নিজের চেহারাটা দেখেন আয়নায়, দেখবেন যে আপনি কিন্তু পিছিয়ে আছেন। পাকিস্তান যেই সংকট মোকাবেলা করে, যেই জঙ্গিদের যেই ভয়াবহ ঘটনা প্রতিনিয়ত ঘটছে, সেই ধরনের ঘটনাকে আমরা মোকাবেলা করি, সেইটা মোকাবেলা করেও কিন্তু পাকিস্তান কিন্তু টিকে আছে। যাক, আপনি পাকিস্তানের যারা এই ধরনের জঙ্গি তৎপরতা করে, অগণতান্ত্রিক শাসক, তাদেরকে ঘৃণা করেন, কিন্তু দেশ হিসেবে সকল দেশকেই আমার মনে হয় যে সম্মান করা উচিত, যদিও আমাদের সাথে তাদের একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। এখন দেখেন বাংলাদেশে কি অবস্থা হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুটি কিন্তু বাঘের পিঠে সাওর করেছে, বসছে। এদের পক্ষে কিন্তু নামা সম্ভব না। নামা যেহেতু সম্ভব না, মানে এরা সমাধান দেবে একটা সংলাপের মধ্যে দিয়ে, যেটি প্রত্যাশা শাবান মাহমুদের, সেটা সম্ভব না। আপনি সেই প্রত্যাশা অনুযায়ী আপনি কি গণতান্ত্রিক অধিকার দেবে, মিছিল সমাবেশের অধিকার দেবে, তারা কি রাজপথে মত প্রকাশ করবে, সেই সুযোগগুলি করে দেবে? আর সেই সুযোগের জন্য আবার বিএনপিরও এমন অবস্থা নাই, নেতা কর্মী বা এত জনসম্পৃক্ততা নেই যে সেটি আদায়ের জন্য তারা অকাতরে প্রাণ বিলিয়ে দেবে, সেই অবস্থাও নেই। বা এই অবস্থা কতদিনই বা ওরা টেনে নিতে পারবে, সেটা একটা বিষয়। সব মিলে একটা মানে একটা জটিল অবস্থা। আবার গভর্নমেন্ট মনে করছে সংলাপে বসলে তার হয়তো একটা নৈতিক পরাজয় হবে, সেই পরাজয়ের মধ্যে দিয়ে বিএনপির যেই উত্থান হবে সেটি তাদের জন্য বেকায়দায় পড়বে। সুতরাং আমি মনে করি এই দুই রাজনৈতিক দলের পক্ষে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব না। বিদ্যমান সংকটের সমাধানের জন্য অবশ্যই সংবিধানের আওতায় রাষ্ট্রপতি ভিন্ন পথেও যেতে পারে, এবং আমরা যদি আগামী দিনে যদি একটা জাতীয় সরকার সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সুশীল সমাজে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যদি একটি জাতীয় সরকার হয়, সেই জাতীয় সরকার দীর্ঘমেয়াদে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে আর কখনো নির্বাচন প্রশ্নের যাতে কোনো প্রশ্ন না ওঠে, এবং নির্বাচন পরবর্তী যাতে সংসদ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে অকার্যকর না হয়, সেই ব্যাপারে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া ছাড়া এই মুহূর্তে আমি কোনো সেটি বা কতটুকু সম্ভাবনা আপনি দেখেন? সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি বাংলাদেশের মানুষ দুটি রাজনৈতিক দলের উপর চরম বিরক্ত এখন এই মুহূর্তে, এবং তারা চায় যে এই অবস্থা থেকে উত্তরণ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা এটা চিন্তা করে না যে বিএনপিকে ক্ষমতায় আসলেই তার মুক্তি হবে, অথবা এই সরকার ক্ষমতায় থাকলেই মুক্তি হবে। সুতরাং মানুষের মনে মনে আকাঙ্ক্ষা এই দুই দলের হাত থেকে বাঁচার জন্য একটা ভিন্ন শক্তি আসুক। অবশ্যই সে শক্তি হবে মানুষের শক্তি। সেই শক্তি এমন শক্তি চায় না যে শক্তি এসে আবার উল্টা তাদের উপরে অগণতান্ত্রিক শাসন, স্বৈরাচারী শাসন শাবান মাহমুদ কি চাপিয়ে বসবে। আমি কোনোভাবেই একমত নই। বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার কোনো কারণে যদি নির্বাচন, এই দুটি দলের প্রতি মানুষ চরম বিরক্ত, যেটি বলছিলেন মুস্তাফা ফিরোজ, এবং বিকল্প চায়, এইটি ব্যাপারে আপনি কি? দুটি দলের প্রতি চরম বিরক্ত বলা যাবে না, কারণ বাংলাদেশের এই 16 কোটি মানুষ কিন্তু, আমরা বলার সময় বলি সাধারণ মানুষ, আমরা বলার সময় বলি নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন এই সাধারণের মধ্যেই একটি বিশাল গোষ্ঠী আওয়ামী লীগকে অন্ধ অনুকরণ করে, আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলবেন সেটিকেই সাংবিধানিক ব্যাখ্যা মনে করেন। আবার বাকি যে অংশটি রয়েছে তারা বেগম জিয়ার বক্তব্যকেই সাংবিধানিক ব্যাখ্যা মনে করেন। মাঝখানে যাদেরকে আমরা সুশীল হিসেবে দেখি, গুটি কয়েক লোককে, যারা হতাশার রাজনীতি থেকে বিভিন্ন সময় এই তৃতীয় শক্তির একটি মুভমেন্ট করতে যান এবং মোটিভেশন প্রোগ্রামও থ্রো করেন, কিন্তু আলটিমেটলি ভোটের রাজনীতিতে আমরা দেখি যে প্রায় জামানত বাজেয়াপ্তের মতো অবস্থায় তাদের হয়। আমি নাম মেনশন করে বলতে পারি, ডক্টর কামাল হোসেন যখন এস এ খালেক সাহেবের মতো একজন মানে একেবারে অখ্যাত মানুষের কাছে নির্বাচনে হেরে যান, তখন আমাদের এই সম্ভাবনার জায়গাটা নষ্ট হয়। মাহমুদ হয় মানে এরকম যে অখ্যাত মানুষদের কাছে এত বিখ্যাত মানুষরা হেরে যান কেন? সেই এটি হয় হলো বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা মানে যে পর্যায়ে উন্নীত হলে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করে আরেকটি সুশীল বলি অথবা গণতান্ত্রিক শক্তিকে বলি, এরকম যে মানুষের সচেতনতার অভাব নাকি যোগ্য নেতৃত্বের অভাব? নেতৃত্বের কোনো ঘাটতি নেই,
মানে বিকল্প নেতৃত্ব আছে, বিকল্প নেতৃত্ব আছে, কিন্তু সেটি শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়াকে উত্তীর্ণ করার মতো নেতৃত্ব নয়। আমি বিশ্বাস করি তো ঘাটতি আছে সেটি। হ্যাঁ, ওই তৃতীয় শক্তির যারা স্বপ্ন দেখে তাদের ঘাটতি, তাদের কোনো জনসম্পৃক্ততা নাই, তারা সিজনাল পলিটিশিয়ান, তারা কিন্তু সিজনাল পলিটিশিয়ান। এই দেশে যখন ক্রাইসিস হয় তখন তাদের আনাগোনা বাড়ে, তারা রিজনেবল অ্যাক্টিভিটি শুরু করে। আমরা আসবো আপনার কাছে। না সেটি না, ওটা মানে এটা বাস্তবতা। ভাই যত কথাই বলুক, আই ডোন্ট, মানে আমি এটাকে মেনে নিতে পারি না যে আওয়ামী লীগ বিএনপি এখন যে অবস্থার মধ্যে রাজনীতি, ভাই স্বপ্ন দেখতে পারেন, আমিও স্বপ্ন দেখি, কিন্তু আওয়ামী লীগ বিএনপির বাইরে মানে নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে আজকে আমরা যারা এই টক শোতে অংশগ্রহণ করে এই প্রস্তাবনাগুলো রাখি, টু টেল ইট ফ্র্যাঙ্কলি, তারাও ভোটের রাজনীতিতে আইদার বিএনপি অথবা আওয়ামী লীগ। যদি আরো কিছু থাকে তাহলে মিনিট খানিক দেওয়া পরে আমি কথা বলি। আমার কথা হলো যে শাবান মাহমুদ যেটি বলেছে এটা বাস্তবতা, যে বর্তমান কাঠামোয় যা মানুষের যে অবস্থান, তাতে মানুষ দীর্ঘদিন থেকে অপরাজনীতির শিকার হয়েছে। তারা দেখেছে মানে ভোটের রাজনীতি মানে হচ্ছে টাকার খেলা, সন্ত্রাসের খেলা। তার কাছে এইভাবেই মানুষ অভ্যস্ত হতে হতে আমরা খারাপটাকেই একটা মডেল হিসেবে দাঁড় করিয়েছি। কিন্তু আমরা একটা ভালো দিক উন্মোচন, এই জন্যই বলছি যে এই দুটি রাজনৈতিক দল শক্তি ভালো কোনো দিক কিছু দিতে পারবে না। একটা দীর্ঘস্থায়ী একটা গণতান্ত্রিক রাজনীতির যে একটা আদর্শ একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু কখনোই দিতে পারবে না বলেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু সংকট সমাধানে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা দেখি যে সেই ভোটারবিহীন নির্বাচন হোক অথবা সবার অংশগ্রহণের নির্বাচন হোক, সব নির্বাচনের পরে অথবা আগে পিছিয়ে সবসময় সংকট থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে গণতন্ত্রের সংকট। সেটি হচ্ছে এই দুটি রাজনৈতিক দল যে সমস্ত শক্তির উপর ভরসা করে রাজনীতি করছে, সেইটি যে একটা ভুল এবং সঠিক না, সেই বিষয়ের কারণে হচ্ছে। এই জন্য সচেতন যারা মানুষ, যখন নাকি মানুষ রাজনীতি সচেতন হয়ে ওঠে, যখন নাকি এই সংকটগুলিতে নিপতিত হয়, তখন মানুষ কিন্তু উপলব্ধি করে যে এই দুটি রাজনৈতিক দল মুক্তি দেবে না। এবং এখন কিন্তু মানুষের কিন্তু সেটি আপনি দেখেন, অন 11-এর সময়, ফখরুদ্দিনের 2 বছরের সময় রাজপথে আমরা কোনো মিছিল দেখেছি, রাজপথে কোনো প্রতিবাদ দেখেছি? দেখিনি। তার মানে কি, মানসিকভাবে কিন্তু প্রথম 6 মাস যদি আপনি দেখেন, তারা সমর্থন দিয়েছিল, তারা মনে করেছিল এই দুটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মনে বেঁচে গেলাম। তারপরে তারা তো আর রাজনীতি করতে আসে নাই, তাদের ভুলের কারণে কিন্তু আস্তে 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 তারা অজনপ্রিয় হয়েছে এবং আবারও সেই অপরাজনীতির মধ্যে আমরা পড়ে গেলাম। আমরা আবার বিরতির পর ফিরে এসে শাবান মাহমুদ আপনার বক্তব্য শুনবো এবং আরো কিছু আলোচনা আমাদের রয়েছে, সেটি করব। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরছি খুব শিগগিরই। দর্শক, আমাদের সাথে থাকার জন্য কয়েকটি পত্রিকা দেখব, তারপর যেটুকু সময় আছে আলোচনা করা যাবে। যুগান্তর আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, তার মানে দ্বিতীয় ধাপ আসছে। এটি যুগান্তরের রিপোর্ট অনুযায়ী এসএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। যাচ্ছি পরেরটিতে। বাংলাদেশ প্রতিদিন সুরঞ্জিতের আলটিমেটাম। ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন, অর্থনীতির স্বার্থে সহিংসতা বন্ধ হওয়া প্রয়োজন। এই কথা সবাই বলছে, কিন্তু আসলে রাজনীতির রোষে পুড়ছে দেশ। এটাই হচ্ছে বাস্তবতা। এখন শক্ত অবস্থানেই খালেদা, কাল থেকে সারা দেশে 72 ঘন্টা হরতাল। উপরে একটা আছে প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তির। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর দেশ বাঁচাও কর্মসূচিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন। আমরা গুলশান অফিসের ডক্টর কামাল, সুলতান মনসুর এবং মান্না তারা গিয়েছেন, সেই খবরটি এখানে আছে। যাচ্ছি পরেরটিতে। আমাদের অর্থনীতি আগামীতে 200 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। খন্দকার মোশাররফ হোসেন কোথাও বলেছেন এরকম? ফরিদপুর প্রতিনিধি, ঠিকই বলেছেন আপনি। আমরা মন্ত্রীদের আশ্বাস, অন্তঃশ্বাস শূন্য, 7 দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এটি হচ্ছে আমাদের অর্থনীতি। তার বলছে 7 দিনের মধ্যে দেশ ঠিক হয়ে যাবে, অনেক আগে থেকেই দাবি করে আসছে। সেটি তো কি বলবেন শাবান মাহমুদ এই বিষয়টিতে? এটি তো মানে খুবই মিনিংলেস কথাবার্তা যে 7 দিনের। এটি প্রথম শুরু করেছিলেন অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 7 দিনের জায়গায় 10 দিন পার হয়ে গেছে, কোনো লক্ষণ নেই। এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সহসা এই সংকটের উত্তরণ হবে তেমনটিও আমরা মনে করতে পারছি না। তবে আমরা আশা করতে চাই, কারণ আমি মনে করি যে আজকে যিনি মানে সংসদের বাইরে প্রধান রাজনৈতিক দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন, অবরোধ, সংগ্রাম অব্যাহত রেখেছেন, এটি আমার বক্তব্য যদি ওনার কান পর্যন্ত পৌঁছে অথবা
উনি যদি উপলব্ধি করতে পারেন তাতেই আমি ধন্য হব যে যখন একের পর এক প্রতিদিনের ব্যবধানে অগ্নিকাণ্ডে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে উনি বার্ন ইউনিটে ছুটে যেতে না পারুক, অন্ততপক্ষে ওনার পক্ষ থেকে কিন্তু এ পর্যন্ত আমি একটি স্টেটমেন্টও দেখিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। যখন ককটেল বোমার একটা উৎসব চলছে তখন উনি এই কর্মসূচি প্রত্যাহারের পক্ষে না। যখন এসএসসি পরীক্ষা সোমবার থেকে শুরু তখন উনি 72 ঘন্টা এই সবই সংকট আমরা আলোচনা করেছি। এখন তাহলে করণীয় কি আমাদের? এই সব পরিস্থিতিতে আমি মনে করি যে বেগম জিয়ার যে মানে ব্যক্তি ইমেজ, গণতান্ত্রিক ইমেজ, সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এইটি অব্যাহত রেখে উনি মানে জনসম্পৃক্ততার ভেতর দিয়ে গণজাগরণ সৃষ্টি করে ওনার পক্ষে জনগণের সমর্থনকে ভারী করে এই সরকারের বিরুদ্ধে উনি সরকার গঠন প্রক্রিয়া যে স্বপ্ন নিয়ে আগাচ্ছেন সেটি ব্যাহত হওয়ার আশঙ্কাই বেশি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সরকার যদি মনে করে যে তারা শুধু দায়ভার চাপিয়েই তারা রক্ষা পাবে, তাহলে কিন্তু জনগণ সরকারকে আজকে যে আস্থায় রেখেছে এই আস্থার জায়গাটি রাখতে পারবে না। কারণ সরকারের কাছ থেকে জনগণ নিরাপত্তা চায়, নিরাপত্তার নিশ্চয়তা চায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার নিশ্চয়তা চায়, পরিবহন ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা চালাবেন এই অধিকারটুকু তারা চায়, গার্মেন্টস শিল্পের ব্যবসায়ীরা তাদের গার্মেন্টস খোলা রাখবেন এটুকু চায়। এটি সরকারের দায়িত্ব। সরকার কোনো অজুহাতে বলতে পারবে না যে উনি ফেল করছেন, সেক্ষেত্রে সরকারের পপুলারিটি নষ্ট হবে। কাজে আমার বিশ্লেষণে সরকার এবং বিরোধী দল উভয়ের জন্য এই চলমান সিচুয়েশন তো কারো ফেভারেবল না। এই উপলব্ধিটুকু এনে উভয় পক্ষকে এক জায়গায় আসতে হবে, একটি আমি কেবল সেটেলমেন্টের পরিবেশ তৈরি করতে হবে। সেটি ওনাদের মানে রাজনীতির স্বার্থে কতটা, তার থেকে বেশি জনগণের স্বার্থে, যেহেতু দুই দলই জনগণের রাজনীতি করেন বলে দাবি করেন। কাজে আমি মনে করি আর বিলম্ব না করে, আর সময় ক্ষেপণ না করে, তবে আমি মনে করি, আমি বলতে চাই যে যেহেতু সরকারে যারা আছেন তাদের দায়িত্ব এক্ষেত্রে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী একবার ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা জানাতে, উনি প্রশংসিত হয়েছেন। উনি আবারও প্রশংসিত হোক, উনি আইদার সংলাপের একটি প্রস্তাব দেখ অথবা এই সংকট নিরসনের একটি গঠনমূলক চিন্তা ভাবনা থেকে উনি উদ্যোগী হোক। ধন্যবাদ। এটি আমরা চাই। একদম শেষের দিকে মোস্তফা ফিরোজ। না, সংলাপই একমাত্র সমাধান। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলছে যে তারা মানে কিসের সংলাপ, কার সাথে সংলাপ, ওই অবস্থান থেকে সরে আসতে হবে। সরে এসে সাথে আমি একমত যে সরকারকে উদ্যোগ নিতে হবে, কারণ সরকারের হাতে স্টিয়ারিং। সুতরাং তাকেই সংলাপের প্রস্তাব নিয়ে বিরোধী পক্ষের কাছে যেতে হবে। আবার বিরোধী পক্ষও যাতে সংলাপকে ইতিবাচকভাবে দেখে, সংলাপকে আবার সরকারের একটা দুর্বলতা, সরকার মাথা নত করেছে এই মনোভাব নিয়ে যদি দেখার চেষ্টা করে, তাহলে কিন্তু সংলাপের উদ্দেশ্য সফল হবে না। এবং সরকারও তখন ব্যাকগিয়ারে যাবে এইভাবে যে তখন মনে হবে যে সংলাপের মধ্য দিয়ে আবার বিরোধী দল আবার উল্টা তাদেরকে প্রেসারে ফেলেছে। সুতরাং দুই পক্ষকে একটা উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনে এগোতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। অর্থাৎ আলাপ আলোচনা সমঝোতা ছাড়া শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এত বড় একটা রাজনৈতিক সংকটকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। আমরা একেবারে শেষের দিকে। মোস্তফা ফিরোজ এবং শাবান মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরো কিছুক্ষণ হয়তো আলোচনা করা যেত, ভবিষ্যতে আবারও নিশ্চয়ই কোনো এক সময় আমরা কথা বলবো, তখন আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে তখনকার পরিস্থিতি অনুযায়ী। দর্শক, আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকেন, এই আলোচনা দেখেন এবং এই মুহূর্তের যে সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের পথ নিশ্চয়ই আপনারা ভাবেন। এই আলোচনা শোনেন, নিজেদের মতো করে মেলান এবং অপেক্ষায় থাকেন সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে সেটি নিশ্চয়ই আমরা দেখব। আপনারা আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।